সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতামত ও দর্শন নিয়ে অনুষ্ঠান আগামী পৃথিবীর স্বপ্ন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 3.0 যে ধারণাটি দিয়েছেন বিশ্বব্যাপী, যেটি সমাদৃত হয়েছে, তার মধ্যে জিরো আনএমপ্লয়মেন্ট তথা শূন্য বেকারত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন সেন্টার ফর রুরাল চাইল্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক কাজী ইকবাল বাহার সাভেরি। আমাদের সাথে আরও উপস্থিত আছেন মানব সম্পদ উন্নয়ন পেশাজীবী এবং সমাজকর্মী জনাব সাইদুর রহমান মিন্টু। প্রথমেই আমি আসব জনাব সাইদুর রহমান মিন্টুর কাছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 3.0 ধারণাটি, 3.0-র মধ্যে জিরো আনএমপ্লয়মেন্ট আসলে বিষয়টা কি? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে 3.0 ধারণাটা দিয়েছিলেন সেটা 2015 সালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এরপরে তো স্যারের বই আছে এটার উপরে। তো এইখানে আনএমপ্লয়মেন্ট, জিরো আনএমপ্লয়মেন্ট যেটা বোঝাতে চেয়েছেন, উনি বোঝাতে চেয়েছেন যে কোনো ধরনের চাকরি খুঁজবে না, ভালো চাকরির পিছনে না ছুটে আমরা কিভাবে উদ্যোক্তা হতে পারি, উদ্যোক্তা হয়ে নিজের কর্মসংস্থান করব, পাশাপাশি একটা সামাজিক ব্যবসার মাধ্যমে আরও অন্যদেরকে কিভাবে কর্মসংস্থান করা যায়, এবং পাশাপাশি এই যে জিরো আনএমপ্লয়মেন্ট এবং 3.0-র মধ্যে জিরো দারিদ্রতা, জিরো কার্বন নিঃসরণ, এই তিনটা নিয়ে উনি আগামীর পৃথিবীর স্বপ্নটা দেখছেন। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন বর্তমানে বাংলাদেশের জন্য 3.0-র মধ্যে আনএমপ্লয়মেন্ট যে বিষয়টা, এটা আসলে যেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বোঝাতে চেয়েছেন সেটা যদি আমরা বাংলাদেশেও করতে পারি তাহলে আমার মনে হয় আমরা অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো এবং আমাদের মেধাবী তরুণরা উদ্যোক্তা হতে পারবে এবং তারা চাকরির পিছনে না ছুটে তারা হয়তো দেশের জন্য আরও বড় ধরনের কিছু করতে পারবে, যেটাতে পুরো দেশেই উপকৃত হবে। কাজী ইকবাল বাহার সাভেরি, ডক্টর ইউনূসের শূন্য বেকারত্বের ধারণাটি আসলে কি বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন আপনি? অবশ্যই স্বপ্নটা কিন্তু বাস্তবসম্মত। তিনি ইতিমধ্যে আসলে সারা পৃথিবীব্যাপী এই ধারণাটা ছড়িয়ে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইনকিউবেশন সেন্টার করেছেন এবং ছাত্ররা, শিক্ষার্থীরা এবং যারা নবীন উদ্যোক্তা তারা কিন্তু এই বিষয় নিয়ে খুব আগ্রহ ভরে বিষয়টাকে জানতে চাচ্ছেন এবং অনেকেই ইন্টার্নি করছেন এবং অনেকে এখান থেকে আপনার ইনকিউবেশন সেন্টারে তারা কাজ করে অনেকে কিন্তু সফল উদ্যোক্তা ইতিমধ্যে হয়েছেন। এবং যারা উদ্যোক্তা হয়েছেন তারা কিন্তু প্রমাণ করেছেন, তারা যারা ফাউন্ডার, কো-ফাউন্ডার, এরা কিন্তু শুধুমাত্র নিজের ভিতরে সেটা রাখেনি, তারা কিন্তু অনেক জব ক্রিয়েট করেছে। এবং এই জব ক্রিয়েশনের ফলে দেখা যাচ্ছে কি ওই সারাউন্ডিং এলাকায় অথবা তার ক্যাচমেন্ট এলাকায় বেকারত্বটা কমেছে। এবং সেটার রেসপেক্ট আমরা যদি বাংলাদেশেও দেখি, আপনার এখানে আসলে আমাদের জব মার্কেটে কিন্তু খুব নির্ধারণ একটা হতাশার বিষয় আছে। তো এই ধারণাটা যখন বাংলাদেশে প্র্যাকটিস করা হচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক স্টার্ট আপ, অনেক উদ্যোগ যেখানে নষ্ট হয়ে যাচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশে নতুন করে স্টার্ট আপ এবং এন্টারপ্রাইজগুলো, বিশেষ করে সোশ্যাল এন্টারপ্রাইজগুলো যখন ডেভেলপ করে এখানে কিন্তু নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। আসলে অর্থনীতিতে এসএমই অথবা সিএসএমই এর অবদান কিন্তু খুবই বেশি, কিন্তু দেখা যাচ্ছে এটাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয় না। বিশেষ করে আমাদের গভর্নমেন্ট লেভেলে, পলিসি লেভেলে যখন প্রায়োরিটিটা না দেওয়া হয় তখন কিন্তু একটা মাঠ পর্যায়ে কিন্তু সেটার দেওয়া হয় না। কিন্তু স্যারের এই ধারণাটা যখন ওন করবে, সামাজিকভাবে ওন করবে, তখন কিন্তু এটার ব্যাপ্তি কিন্তু ছড়িয়ে পড়বে এবং একেবারে প্রান্তিক পর্যায়ে কিন্তু মানুষ কিন্তু কর্ম পাওয়ার সুযোগ পাবে। আমি আবার আসছি জনাব সাইদুর রহমান মিন্টুর কাছে। বাংলাদেশে বর্তমান বেকারত্বের অবস্থা তো খুবই ভয়াবহ এবং দিন দিন সেটা অনেকে বলছেন বাড়ছে আগের তুলনায়। এটার কারণ কি বলে মনে করেন আপনি? কি কারণে বেকারত্ব বাড়ছে বাংলাদেশে? বর্তমানে যে কারণে বেকারত্ব বাড়তেছে এটার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের যে চাকরিতে যা চাচ্ছে তার সাথে আমাদের সামঞ্জস্য নেই। অসামঞ্জস্য শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন দরকার। আমরা যেটা দেখতে পাই, অনেকে আমাদেরকে, আমাদের আত্মীয় স্বজন বলে আমার একটা ইন্টার্নি করতে হবে, আপনি একটা সার্টিফিকেট দিয়ে দিলে হবে, যেহেতু আপনি এইচআর হেড, আমি করছি, এই ধরনের একটা বলে দিলেই হলো।
মানে করতে চায় না। করতে চায় না, আসলে কিন্তু প্র্যাকটিক্যাল পড়ালেখাটা নেই। নাম্বার 2 হচ্ছে যে আমরা যেটা লক্ষ্য করতেছি, বিশেষ করে আমি যদি আমার আরএমজি সেক্টরে বলি, এখানে প্রচুর কিন্তু শ্রীলঙ্কানরা আছে, তারা শুধু পড়ালেখা করে কি জাস্ট 10 ক্লাস শেষ করে ওরা একটা ডিপ্লোমা নেই, ডিপ্লোমা নিয়ে ওরা এখানে এসে বিশাল বিশাল অপারেশন হেড হয়ে যাচ্ছে, প্রায় 5-7 লাখ টাকা 10 লাখ টাকা বেতন নিয়ে যাচ্ছে। অথচ আমাদের বাংলাদেশিরা এই বিবিএ এমবিএ সব করে ওদের আন্ডারে কাজ করতেছে, এবং অপেক্ষাকৃত আমাদের বাংলাদেশিদের মেধা কিন্তু অনেক ভালো, কিন্তু আমাদের পড়ালেখার মানটা তাদের মতো না, যেটা তারা থিওরিটিক্যাল না পড়ে তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে পড়ে অল্প পড়ালেখা করে এরা খুব দ্রুত জব মার্কেটে চলে আসতেছে এবং জব মার্কেটে ভালো করতেছে ওরা। আমরা আবার আসছি কাজী ইকবাল বাহার সাবেরি, আপনি বেকারত্ব দূরীকরণের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? কর্মসংস্থান সৃষ্টি, যেহেতু আপনি কিছুক্ষণ আগে বলেছেন এই বিষয়গুলো নিয়ে। জি, আসলে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে প্রথম কথা হচ্ছে যেখানে নজর দিতে হবে একটা পলিসি লেভেলে, সেটা পলিসি লেভেলে একটা মানে নীতি করতে হবে। আমি এই 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 বছরটাই এই 10 বছর আমি এই কাজ করব। আপনি দেখেন এখন কিন্তু গভর্নমেন্ট কিন্তু বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, যেমন জাপানে এখন আমরা কিন্তু একটা ইয়ত ডিভিডেন্ড অবস্থানে আছি, প্রচুর ইয়ত আমাদের বাংলাদেশে আছে। এখন জাপানে কিন্তু প্রচুর বৃদ্ধ মানুষ, এদের সার্ভিস দেওয়ার জন্য সেবিকার দরকার আছে, যারা আপনার এই বৃদ্ধ মানুষগুলোকে দেখভাল করবে। তো এখন সেটার জন্য আমাদের এখানে নার্সের প্রয়োজন, ওদের নার্সের প্রয়োজন। এখন আমাদের এখানে প্রচুর মেয়েরা আছে আপনার যারা জব পাচ্ছে না, কিন্তু তারা আপনার নার্সিংয়ে পড়ছে না। এখন আমরা চাইলে পরে তাদেরকে আপনার নার্সিংয়ের ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা জাপানে পাঠিয়ে দিতে পারি। তো এইরকম একটা উদ্যোগ কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে, এদেরকে ফ্রি আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে, এদেরকে নার্সিংয়ের উপর ট্রেনিং একেবারে মানে ট্রেনিং দিয়ে তাদেরকে জাপানে পাঠিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। ঠিক তেমনি গ্লোবালি দেখতে হবে কোন কোন আপনার স্কিলের ডিমান্ড কিন্তু আছে, একটা আমরা মার্কেট সার্ভে করে এবং সেটাকে আমরা যদি করি, তাদেরকে স্কিল ডেভেলপ করে আমরা যদি স্কিল মাইগ্রেশন করি, আমরা যদি আপনার স্কিল সেফ মাইগ্রেশন করি, তাহলে এক ধরনের আপনার জব ক্রিয়েশন হতে পারে। বাইরে কিন্তু আমাদের তার মানে আমাদের ম্যান পাওয়ার আছে, একটু স্কিল করে দিলে স্কিল করতে হবে এবং কোথায় প্রয়োজন আছে সেখানে পাঠাতে হবে। এটা কিন্তু আমাদের লিঙ্কেজ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখেন আমাদের বেশ কিছু বাইরের থেকে কিন্তু এরা কিন্তু অভিবাসী, এরা কিন্তু চাকরি হারিয়ে কিন্তু বাংলাদেশে চলে আসে, এরা কিন্তু 10-15 বছর 20 বছর কাজ করেছে। এখন দেখা যাচ্ছে কি এই লোকগুলোর কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমরা তারা কিন্তু দেশে বসে ব্যবহার করতে পারছি না। এখন গভর্নমেন্ট চাইলে পরে এখন এনএসডি একটা ডিপার্টমেন্ট আছে, ওনারা চাইলে ওনাদেরকে অ্যাক্রেডিট করে, ওনাদেরকে অডিট করে, ওনাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে ওনাদেরকে আবার রিএক্সপোর্ট করতে পারে অন্য জায়গায়। অথবা বাংলাদেশে অনেক মেগা প্রজেক্ট হচ্ছে, এরা কিন্তু বাইরে থেকে লোক হায়ার করে, সেম কাজ করতেছে, অথচ আমার লোকগুলো এখানে আছে, এক্সপিরিয়েন্স লোকগুলো আছে, ট্রেন লোকগুলো আছে, স্কিল লোকগুলো আছে, জাস্ট তাদেরকে একটা সার্টিফিকেট দিলেই পরে আমি তাদেরকে আবার কাজে নামাতে পারতেছি। আর একটা জিনিস দেখেন, বড় বড় শিল্পোন্নত দেশগুলোতে এরা কিন্তু চায়না কিন্তু হংকংয়ে পাঠিয়েছিল তাদের মানে ইয়ের জন্যে, স্কিল ডেভেলপমেন্টের জন্যে, নলেজ গ্যাদার করার জন্য। আমরা কিন্তু সব লোকজন ইয়াং ছেলেপেলেদেরকে বাইরে পাঠাবো, আবার ওখান থেকে কিছু ছেলেপেলে হয়তো বাইরে থেকে গেল, ওখান থেকে ফেরত এসে এই ইয়তগুলোকে আবার আমাদের বাংলাদেশের নতুন ইয়তদেরকে ডেভেলপ করে নেবে, গ্লোবাল স্ট্যান্ডার্ডে তারা কিন্তু আমাদেরকে ঠিক করে নেবে। তাহলে কিন্তু একদিকে স্কিল ম্যানপাওয়ার তৈরি হচ্ছে, আবার আরেকদিকে কিন্তু পরিচ্ছন্ন আপনার এন্টারপ্রেনার ডেভেলপ হচ্ছে। তাইলে দুটোর কম্বিনেশনের ফলে দেখা যাবে কি আপনার আমাদের বেকারত্ব কিন্তু শূন্যের কোটা চলে আসবে। এখানে একটা হচ্ছে পলিসি লেভেলে, আর একটা হচ্ছে আপনার নিজের, আর একটা হচ্ছে মাইন্ডসেট। আসলে মাইন্ডসেটটা হচ্ছে বড় কথা। আমি দেখতে পাচ্ছি আমাদের দেশটা হচ্ছে আপনার কৃষি নির্ভর দেশ, কিন্তু এই কৃষকের ছেলে আপনার কৃষক হতে চায় না। আমরা এটা মানসম্মানের বিষয় মনে করি। এখন সে ধরনের এখানে যদি আমি কৃষিতে যদি আপনার টেকনোলজি ট্রান্সফার করি, নলেজ ট্রান্সফার করি, ফাইন্যান্সের সুযোগগুলো হয়, তাহলে কিন্তু আপনি শিক্ষিত ছেলেপেলেরা কিন্তু আপনার কৃষিটাকে শিল্প হিসেবে দেখতে হবে, কৃষি শিল্পের সে মালিক হয়ে কৃষি থেকে প্রচুর ডলার ইনকাম করতে পারবে। আপনার অনেক কৃষি পণ্য কিন্তু এখন এক্সপোর্ট করার সুযোগ আছে। সে যদি একজন কৃষি পণ্যের রপ্তানিকারক হয়, 100 লোককে আপনার সে চাকরি দিতে পারবে।
কর্মসংস্থান হবে। কর্মসংস্থান হবে। এখন আমরা মাইন্ডসেটটা কিন্তু ওরকম না যে আমি কৃষির কাজ করব কেন, আমি লাইভ স্টকে কাজ করব, আমি ফিশারিজে কাজ করব কেন, আমি গার্ডেনিং করব কেন। কিন্তু এটা তো আসলে কিন্তু সারাটা বিশ্বে কিন্তু এটার আপনি একদিন দেখেন ক্লাইমেট, এই ক্লাইমেট চেঞ্জের ফলে কিন্তু অনেক ইয়েরা কিন্তু মানে অভিজ্ঞতার কারণে কিন্তু তারা কিন্তু কর্ম হারিয়ে ফেলতেছে। এখন নতুন কর্ম তাদেরকে আমাদেরকে তুলে দিতে হবে। তুলতে গেলে পরে এখন আমাদেরকে নতুন স্কিল তাদেরকে ট্রান্সফার করতে হবে। এখন আমি যদি আপনার স্কিল ট্রান্সফার না করি, টেকনোলজি ট্রান্সফার না করি, তাহলে কিন্তু এতে থেমে যাবে। এই মাইন্ডসেট পরিবর্তনের কথা আপনি বলছেন, এটার কে করবে, উদ্যোগটা কে নেবে? এটা উদ্যোগ নিতে হবে তিনটা ওয়েতে আসতে হবে। একটা হচ্ছে ওই আবার সরকারের পক্ষ থেকে আসতে হবে উদ্যোগ, মানে পলিসি লেভেল থেকে। আরটা হচ্ছে ইনস্টিটিউশনগুলো। আমাদের ইনস্টিটিউশনগুলো কিন্তু আপনার এই ফ্রেন্ডলি না, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো, আপনার টেকনিক্যাল ইনস্টিটিউটগুলো, কারিগরি শিক্ষা বোর্ড বলেন, এখানে যারা এই সমস্ত বিষয়গুলো কাজ করে, মনে করেন এখানে আমাদের এখানে জনশক্তি কর্ম কমিশন ডিপার্টমেন্ট আছে, আরও অন্য যারা আছেন রিলেভেন্ট ডিপার্টমেন্ট যেগুলো, যেমন মিনিস্ট্রি অফ ইয়থ আছে, মিনিস্ট্রি অফ চিলড্রেন অ্যান্ড উইমেন অ্যাফেয়ার্স আছে, এরা কিন্তু চাইলে পরে এটার ব্যাপারে একটা কাউন্সিলিং করতে পারে। এরা চাইলে পরে এটার ব্যাপারে বলতে পারে যে না, দুনিয়াটা তো অনেক এগিয়ে গেছে, এখন তোমাকে কিন্তু তৈরি হতে হলে তুমি এখন ছাত্র শিক্ষার্থী, তুমি দুনিয়া লিড করবে কিন্তু আর 10 বছর পরে, 10 বছরের পরে দুনিয়া কীরকম হবে, সেই দুনিয়াতে কীরকম কাজকর্ম আসবে, সেই ব্যাপারে তোমাকে প্রশিক্ষিত হয়ে আসতে হবে। জনাব সাইদুর রহমান মিন্টু, আপনি তো তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে কাজ করেছেন, এখনও তো করছেন মনে হয়। এজন্য বেকারত্ব দূরীকরণে তৈরি পোশাক শিল্প কিভাবে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন আপনি? বেকারত্ব দূরীকরণে তৈরি পোশাক শিল্প কি পরিমাণ যে ভূমিকা রাখতেছে সেটা শুধুমাত্র আপনি শহরে না, আপনি যদি গ্রামেও যান, আজকে গ্রামের একটা অশিক্ষিত মেয়ে যে পড়ালেখা করেই নাই, শুধু মাত্র টিপসই দিতে পারে, সেও যখন গার্মেন্টসে আসতেছে, পোশাক শিল্প কারখানায় আসতেছে, তার কিন্তু চাকরি হয়ে যাচ্ছে যদি সে সুস্থ এবং মোটামুটি কাজ করতে পারে, কর্মক্ষম হয়। সেক্ষেত্রে হচ্ছে কি বেশিরভাগ যেটা বেকারত্বের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে বেশি গার্মেন্টসে গিয়ে আসছে। গার্মেন্টসে এখন যদি সারা বাংলাদেশে 40 লাখ মতো লোক কাজ করে থাকে, তার মধ্যে 30 লাখ মতো হচ্ছে নারী। এই যে নারীরা বেশিরভাগ আজকে ঘরের বাইরে চাকরি করতে পারতেছে, তার অন্যতম কারণ হচ্ছে গার্মেন্টস শিল্প। এছাড়াও পুরুষরা এখন বর্তমানে গার্মেন্টসকে আগে যেভাবে মানুষ একটা সময় হয়তো শিক্ষিত সমাজ নাক ছিটকাইতো, এখন কিন্তু গার্মেন্টসে যারা আছে সর্বোচ্চ শিক্ষিত লোকজনও এখন আছে। যেমন এখন যদি আমি বলি, আমরা টেক্সটাইলের জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিচ্ছে, আবার আমরা আইইতে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের জন্য আইইর উপর অনার্স মাস্টার্স করা আসানুল্লাহ ইউনিভার্সিটি, ভালো ভালো ইউনিভার্সিটি থেকে ছেলেগুলোই আমরা নিচ্ছি। এবং এই ছেলেগুলোই দিন শেষে গিয়ে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার আইইর যারা পড়ালেখা করা, তারা গিয়ে এখন প্রোডাকশন ম্যানেজার হচ্ছে। আগের মতো কিন্তু ক্লাস 8 পাস, মেট্রিক পাস প্রোডাকশন ম্যানেজার নেই। এখন কিন্তু গার্মেন্টসগুলোতে সর্বোচ্চ যারা ফ্যাক্টরি ম্যানেজার, যারা সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে, তারাও কিন্তু প্রচুর শিক্ষিত। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে শুধুমাত্র নারী না, পুরুষদের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে এখন এমপ্লয়মেন্ট হচ্ছে এই পোশাক শিল্পে। এবং এটা হচ্ছে আমি সরাসরি কথা বললাম। আর যারা পরোক্ষভাবে, বিশেষ করে এই গার্মেন্ট শিল্পের সাথে সুতার জন্য আলাদা নিটিং ফ্যাক্টরি, কাপড়ের জন্য টেক্সটাইল ফ্যাক্টরি, এটার জন্য আবার এই যে কেমিক্যালের জন্য আলাদা কেমিক্যাল ফ্যাক্টরি, এটার জন্য আবার ট্রান্সপোর্টেশন, এটার জন্য লাঞ্চের বিষয়, মানে যারা এটার সাথে জড়িত আছে, এটা যদি ধরি আমি 40 লাখের সাথে, এটা আরো 5 গুণ, এটা মিনিমাম 2 কোটি মানুষ এটার সাথে জড়িত। ইপিজেড কেন্দ্রিক যে লোকগুলো চাকরি করতে আসতেছে বিভিন্ন জায়গা থেকে, ওরা ইপিজেড কেন্দ্রিক কিন্তু বাসা ভাড়া নিচ্ছে, তাহলে ওখানকার এলাকার লোকাল ওরা বাসা ভাড়া দিতে পারতেছে। এখানে আবার দোকানগুলো চলতেছে, এখানে যে মুদির দোকান, এখানে প্রত্যেকটা, তো প্রত্যক্ষ পরোক্ষভাবে এক্ষেত্রেও কি কিছু ওদের কোনো বিশেষ যোগ্যতা বা ট্রেনিং দরকার আছে? এটাই হচ্ছে যে বিষয়, এখান থেকে প্রচুর পরিমাণে ট্রেনিং দেওয়া হয় সরাসরি পোশাক শিল্প থেকে। কারণ হচ্ছে যেহেতু এটার সাথে সম্পূর্ণ জড়িত হচ্ছে বৈদেশিক বায়াররা, যারা ফরেন, যার কারণে তাদেরকে প্রচুর ট্রেনিং দিতে হয় এবং এটা দিতে বাধ্য করে ফরেনাররা বা ইপিজেডের ব্যবসা অথরিটি। যার কারণে এখানে এসে একজন অশিক্ষিত, যে একদম পড়ালেখা করে না, অক্ষর জ্ঞানহীন, সেও কিন্তু আপনি বুঝতে পারবেন না। অনেকে এত সুন্দর বিদেশি শ্রীলঙ্কানের সাথে, ইন্ডিয়ানের সাথে ইংরেজি বলতেছে, আপনার মনে হবে যে সে মনে হয় ইংলিশে অনার্স মাস্টার্স করছে, কিন্তু আসলে সে বুঝতেছে না। সে শুধু জানে যে ভাষাটা জানে,
ভাষাটা শিখতেছে, এবং ভাষা আমরা ওখানে প্রশিক্ষণও দিই অনেক ক্ষেত্রে যাকে যে পজিশনে দরকার হয়। তো সেই ক্ষেত্রে পোশাক শিল্প অনেক বেশি অবদান রাখতেছে এই বেকারত্ব দূরীকরণে। ধন্যবাদ। আমরা কাজী ইকবাল বাহার সাবরির কাছে আসছি আবার। বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি, এটির পেছনে কি মানসিকতা নাকি অদক্ষতা বেশি দায়ী মনে করেন আপনি? দুটো বিষয় একটু আগে বলছিলেন আপনি মানসিকতার কথা। দুটি বিষয় এখানে আসলে যুক্ত। প্রথম কথা হচ্ছে উনি শিক্ষিত ঠিক আছে, বাট ওনার শিক্ষাটা আসলে পারফেক্ট কিনা সেটা দেখতে হবে। আমাদের ইনস্টিটিউশনগুলো তাকে পারফেক্ট মানে সে স্ট্যান্ডার্ডের মানে শিক্ষা তাকে দিতে পেরেছে কিনা, সেটা তা না হলে সে জব মার্কেটে সে কিন্তু নিজেকে প্রমাণ করতে পারতেছে না কেন, সেটা দেখতে হবে। আরেকটা হচ্ছে আমার তো বসে থাকার দরকার নেই, এখন আমি নিজে নিজে কাজ শুরু করতে পারি। একজন লোককে যখন মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে অথবা গ্র্যাজুয়েশন সে করেছে, সে বসে থাকবে কেন? তার ভিতর তো একটা বিশাল প্রাণশক্তি আছে, সে কাজ শুরু করে দেবে, সে নিজে চাকরি দেবে। এখন তাইলে কিন্তু তার মানসিকতাটা চেঞ্জ করতে হবে। সে মানসিকতা চেঞ্জ করে বলবে যে ঠিক আছে আমি চাকরি করবো না, আমি নিজে কোনো একটা উদ্যোগ গ্রহণ করব। আবার দ্বিতীয় কথা হচ্ছে, সে যদি আপনার চাকরিজীবী হয়, পেশাজীবী হয়, তাহলে কিন্তু সে বিষয়ে তাকে কিন্তু ফুল প্লেজের তাকে কিন্তু আপনার একবারে স্কিল্ড হতে হবে, যাকে কিন্তু তার নিয়োগকর্তা তখন তাকে দেখে বলতে পারে যে এ লোককে দিয়ে আমার আউটপুট আসবে 100। তাকে কিন্তু যাতে ফাইল নিয়ে চটি ক্ষয় করতে না হয়। এখানে দুটো বিষয়ে কাজ করতে আছে। আর একটা বিষয় হচ্ছে আসলে একটা ফ্রেশ ছেলে সে তো আপনার জব মার্কেটে এমনি আসতে পারবে না, তাকে তৈরি করতে হবে। তাকে তৈরি করার জন্য এখানে সে ধরেন জব রিপ্লেসমেন্টের জন্য কিছু ইনস্টিটিউট ডেভেলপ করতে হবে, কীভাবে সে চাকরিটা পাবে, শুধুমাত্র দেশের ভিতর না, বাইরে সে কীভাবে চাকরিটা পাবে তার মানে যোগ্যতা অনুযায়ী তাকে কিন্তু তৈরি করতে হবে। আমাদেরকে প্রচুর মেধাবী তরুণ আছে, তাদেরকে কিন্তু আমরা একটু সুরসুরি দিলে পরে এই সমস্ত ইনস্টিটিউশনগুলো যদি ইউনিভার্সিটি থেকে তাকে যদি একটা কীভাবে একটা সিভি লিখবে, কীভাবে বাইরের একটা নিয়োগকর্তার সাথে কথা বলবে, কীভাবে সে ওখানে যাবে, কীভাবে কমিউনিকেটটা করবে, কীভাবে তার নেক্সট স্কিলগুলো তার কী হওয়া দরকার, এগুলো সে যদি আগে থেকে জানে। আমাদের তরুণরা একটা সার্টিফিকেট নিয়ে মনে করে সব শেষ করে ফেলেছি। এটা হচ্ছে তার মানসিকতা। এখানে তাকে চেঞ্জ করতে হবে, তাকে নিজে চেঞ্জ করতে হবে, এবং তাকে চেঞ্জ করে দেওয়ার জন্য কিছু মেন্টর লাগবে। এখন তো অনেক সুযোগ আছে, এখন তো মানে তথ্য প্রযুক্তির দেশ, মানে সময় যে কোনো কেউ চাইলে বিশ্বের যে কোনো জায়গা থেকে আসলে নিজে করতে পারে। তারপরে কিন্তু আপনি দেখেন দুটো বিষয় আপনি এখানে কাজ করতে হয়। যখন একজন মেন্টর আন্ডারে সে কাজ করে, সে কিন্তু তখন কিন্তু একটা বদ্ধ ইয়ের ভিতর সে নিজেকে তৈরি করতে পারে। আমরা আপনার কাছে আবার আসবো। আমরা মোহাম্মদ সাইদুর রহমান মিন্টুর কাছে আসছি। আপনার কাছে শেষ প্রশ্ন, একজন মানব সম্পদ পেশাজীবী হিসেবে তরুণদের উদ্দেশ্যে বলুন কিভাবে তারা নিজেদের কর্মক্ষম এবং দক্ষ মানব সম্পদ হিসেবে পরিণত করতে পারবে? আমাদের তরুণদের ব্যাপারে যদি বলি, আমি দুইভাবে বলবো। একটা হচ্ছে যারা বর্তমানে চাকরি খুঁজছে, চাকরির মার্কেটে জয়েন করবে, আর যারা অলরেডি নিউলি চাকরি করতেছে। তো এখানে দুইটা বিষয়। প্রথমত হচ্ছে যারা চাকরি খুঁজতেছে তাদেরকে আমি প্রথমেই বলবো চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা, যেমন ফ্রিল্যান্সিং বা এআই এর মাধ্যমে বিভিন্ন ডেটা কাজগুলো, এই ধরনের কাজগুলো তারা করতে পারে। নাম্বার 2 হচ্ছে যেটা যদি জব মার্কেটে যায় সেক্ষেত্রে তাকে অবশ্যই তার শুধুমাত্র এই ইনস্টিটিউশনাল পড়ালেখার পাশাপাশি তাকে করতে হবে কিছু সফট স্কিল অর্জন করতে হবে আগেই। তার মধ্যে সফট স্কিলের মধ্যে হতে পারে সেটা কম্পিউটার, সেটা হতে পারে একটা ভাষা জ্ঞান, ইংরেজি হতে পারে, সেটা আরও বিশেষ কোনো ভাষা। এখন এই যে আমাদের দেশে কিন্তু কোরিয়ান ইপিজেড আছে বিভিন্ন জায়গায়, ওখানে কিন্তু ইন্টারপ্রিটার খুঁজে, জাস্ট শুধুমাত্র ভালো ওই ভাষা জানলে তাদেরও কিন্তু একটা চাকরি আছে। তারপর হচ্ছে তাদেরকে আরও যেটা করতে হবে, নেটওয়ার্কিং করতে হবে। নেটওয়ার্কিংটা করতে হবে কেন? আসলে বর্তমানে সব জায়গায় পরিচিতকে কিন্তু আমরা বেশি গুরুত্ব দিই। আমরা দেখি যে একজন পরিচিত, তাকে যদি নেওয়া যায় আর 10 জনের ভিতর যাকে আমরা চিনি, সেই জন্য তার দরকার নেটওয়ার্কিংটা বাড়ানো দরকার। নেটওয়ার্কিং করতে গেলে কি করতে হবে? নেটওয়ার্কিং করতে গেলে বিশ্ববিদ্যালয় লাইফ থেকে আমি মনে করি তাদের বিভিন্ন রক্তদান কর্মসূচি, বিভিন্ন লিও ক্লাব, বিভিন্ন রোটারিয়ান, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকলে তারা কিন্তু আরও বেশি জানতে পারবে, এবং সেক্ষেত্রে তাদের একটা যোগাযোগ হবে। যোগাযোগের মাধ্যমে তারা কিভাবে কোনটা পড়ালেখা করলে, কোন স্কিল অর্জন করলে কোন জায়গায় তারা চাকরিটা করতে পারবে সেটা জানবে। আর নাম্বার
3 যেটা সেটা হচ্ছে যে একটা চাকরির জন্য যখন তারা দেখে তাদের উচিত যে সব জায়গায় একই রকম সিভি পাঠায়। আমরা যখন সিভিগুলো দেখি, সিভি যখন শর্টিং করি, তাদের উচিত এই চাকরিতে আমাকে স্পেসিফিক তারা কি চাচ্ছে সে অনুযায়ী আমার সিভিটাকে সাজাতে হবে। সে অনুযায়ী আমার যদি যোগ্যতা থাকে তাহলে আমাকে ওখানেই ট্রাই করতে হবে। আর যারা নতুন চাকরি করতেছে তাদের ক্ষেত্রে যদি আমি বলি, আমি যেটা বর্তমানে দেখি আমাদের নতুন প্রজন্ম যারা, তারা কি করে, তারা খুব দ্রুত মানে একটা গ্লাসওয়ালা রুম খুঁজে, তারা দ্রুত একটা ভালো ডেস্ক খুঁজে, তারা দ্রুত একটা এসিওয়ালা রুম খুঁজে। এবার শেষ প্রশ্ন, খুব সংক্ষেপে আপনার কাছে একটি বিষয় জানতে চাইব। শূন্য বেকারত্বের লক্ষ্য অর্জনে সরকার কিছু উদ্যোগ নিয়েছে, আপনি নিজেও বলেছেন। আরও কী ধরনের উদ্যোগ সরকারের তরফ থেকে নেওয়া উচিত বলে মনে করেন? এটা আসলে শূন্য বেকারত্ব ব্যাপারে বিশেষ করে এখানে সরকারি যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে তাদের ভিতরে একটা কোঅর্ডিনেশন থাকা দরকার। যেমন কোঅর্ডিনেশন, যেমন ধরেন আপনার এনএসডি আছে, স্কিটি আছে, বিসিকের স্কিটি আছে, জনশক্তি কর্ম কমিশন আছে, তারপরে আপনার পর্যটন ডিপার্টমেন্টের কিছু ইনস্টিটিউশন আছে, মিনিস্ট্রি অফ ইয়ুথের আছে, মিনিস্ট্রি অফ চিলড্রেন ওমেন অ্যাফেয়ার্স আছে। এদের ভিতরে একটা মানে কোঅর্ডিনেশন যে কে কাকে স্কিলটা ডেভেলপ করবে। আপনি দেখেন একজন উদ্যোক্তার কিন্তু বেশ কিছু লিমিটেশন আছে, অ্যাক্সেস টু ইনফরমেশন, অ্যাক্সেস টু মার্কেট, অ্যাক্সেস টু ফাইন্যান্স, এবং সে এমনি আমরা হয়তো কথার ছলে বলছি তাকে মানে একটা ইজি জার্নি, আসলে ইজি জার্নি না। উদ্যোক্তা হওয়ার জন্য জার্নিটা কিন্তু অনেক কঠিন। এখন সেখানে যদি গভর্নমেন্টের সাপোর্ট না থাকে, কোঅর্ডিনেশন না থাকে, তাহলে শেষ তক কিন্তু সে কিন্তু সাপোর্টটা রিসিভ করতে পারছে না। আপনি দেখেন প্রান্তিক পর্যায়ে যদি যে মেয়েটা আপনার আলুর চিপস তৈরি করতেছে, সে কিন্তু নিজেই করতেছে। এখন তাকে কিন্তু গভর্নমেন্টের যে সমস্ত মেশিনারিজ আছে তাকে সাপোর্ট দেওয়ার কথা, এবং তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে বলে স্বীকার করে নেওয়া হচ্ছে, কিন্তু তার কাছে এক্সাক্ট সাপোর্টটা কিন্তু পড়ছে না। যদি পৌঁছতো আমরা কিন্তু রিয়েলি কিন্তু একটা বিশাল একটা বিপ্লব আমরা ঘটিয়ে দিতে পারতাম। চমৎকার আলোচনা করেছেন, আমাদের সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা শূন্য বেকারত্ব নিয়ে আলোচনা করছিলাম। দুইজন আলোচকের চমৎকার আলোচনার মধ্যে দিয়ে যে বিষয়টি উঠে এসছে, শেষ আলোচক যেটা বললেন, সরকারি দফতরগুলোর মধ্যে সমন্বয় থাকা উচিত। সমন্বয় থাকলে পরে উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে সহায়ক হবে। যে কোনো কিছু তারা নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছে তারা এগিয়ে যেতে পারবে। একই সাথে দক্ষ জনশক্তি রপ্তানির উদ্যোগের একটি নতুন কথা পরামর্শ এসছে, যেটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে শূন্য বেকারত্ব সৃষ্টির ক্ষেত্রে। সাথে সাথে আমরা যে বিষয়গুলো বলে থাকি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানসিকতার পরিবর্তন, যেটা চাকরির পিছনে ছোটার জন্য আমাদের তরুণদের মধ্যে যেটি রয়েছে, মানসিকতার পরিবর্তন, বিশেষ করে কৃষি নির্ভর কাজকর্মগুলোকে নিজেদের করে নেওয়ার যে ইচ্ছা এবং হীনবন্যতা থেকে বেরিয়ে আসা, এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সর্বোপরি নিজেদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। এই বিষয়গুলো যদি গুরুত্ব দেওয়া হয়, তাহলে আমরা যারা আমাদের যে তরুণ সমাজ অথবা যারা বেকার রয়েছে সমাজে, তারা দ্রুতই তাদের কর্মসংস্থান হবে। শূন্য বেকারত্বের যে স্বপ্ন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীকে দেখিয়েছেন, সেই স্বপ্ন বাংলাদেশেও বাস্তবায়িত হবে, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের এই অনুষ্ঠান। আগামী কোনো অনুষ্ঠানে অন্য কোনো আলোচকের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।